শিকদার বুকে এক হাত চেপে ধরেন। সূরা এখলাস ফাতিহা পরে ফু দেন বুকে। একটুর জন্য তার হাতটা আল্লাহ তাআলার কাছে পেয়ারি হয়ে যাননি, এটাই বেশ। বুকে ফু দেওয়া শেষ হতেই কানে আসে এই চপ বলা শব্দ, গলার আওয়াজ। কে কাকে চুপ বলছে সেটা দেখার জন্য বারান্দার রেলিং ধরে উঁকি মারতে দেখলেন মন্টুর ছেলে সজীব এসেছে। নাক উপরে তুলে ফেললেন নিজাম শিকদার। চোখে মুখে ভারী বিরক্তি এনে নিজ মনে আওড়ান, এসেছে, এই মেয়ের হাতে মার খেতে এসেছে এখানে। ওর বাপ চাচাকে ধমক মেরে বসিয়ে রাখে, সেখানে তুই কোন খ্যাতের মূল রে সজীব? আজ নির্ঘাত তুই ওই মেয়ের হাতে মার খাবি। নিজাম সাহেবের চিন্তাকরণে আঘাত পড়ল সজীবের ঝুলানো স্বরে বলা কথায়। সজীব বলছে, নুসরাত, আপনি রাগ করছেন কেন? আমি আব্বাকে বুঝিয়ে আপনাদের জায়গা থেকে সীমানা সরিয়ে দেব। দয়া করে রাগ করবেন না, আপনার প্রেশার হাই হয়ে যাবে। কথাটা শেষ হতেই নুসরাতের ভারী কণ্ঠে চিৎকার ভেসে আসলো। নিজাম শিকদার কানে দু আঙ্গুল ঢুকিয়ে চেপে ধরলেন, বিবি করলেন। নিজাম শিকদার চোখ ছোট ছোট করে তাকান, নিজের কথা সূর্যে নিয়ে বলেন। নিজাম শিকদার আর ভাবতে পারলেন না, পকেট থেকে ফোন বের করে ক্যামেরা অন করলেন ভিডিও করার জন্য। হেলালের কাছে এসব পাঠাবেন মেয়েটার কীর্তি কারনামা। সেও দেখুক তার বাড়ির মেয়ে কী লেভেলের ডেঞ্জারাস। নিজেকে একবার বাহবা দিয়ে দিলেন নিজাম শিকদার। ঠিক সময় মোবাইলটা অন করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত করা ঝগড়ার ভিডিও করলেন বারান্দায় দাঁড়িয়ে। তারপর এইচডি ব্যবহার করে ভিডিওটা হেলাল সাহেবের নাম্বারে সেন্ড করে দিলেন। ঠোঁট চোখা করে মারামারির জায়গায় দিকে তাকিয়ে হি করে হাসলেন। বুঝতে চাইলেন কে আসলে ঝগড়ে জিতেছে। তিনি জানেন কে জিতবে, তাও একটা জানার আগ্রহ আছে এই বিষয়ে। নিজাম শিকদার দেখলেন বাপ মেয়ে হাসি হাসি মুখ করে উল্টো পথে চলে যাচ্ছে। এখন আর কি হবে? বাপ মেয়ে রেস্টুরেন্টে ঢুকে নিজেদের জেতার আনন্দ উল্লাস করবে। যত সব পাগলের পাগলামি। এই নাসিরটাও এই পাগল মেয়ের সাথে থেকে থেকে এর মতো পাগল হয়ে গিয়েছে। কেউ ঝগড়ায় জিতার আনন্দে রেস্টুরেন্টে খাবার খেতে যায়। হাই! নিজাম শিকদার দীর্ঘশ্বাস ফেলে সামনে বাড়ির বারান্দায় নজর রাখতে শুরু করলেন। এত ঝগড়া হয়ে গেল, তাও ভদ্র মেয়েটার নড়চড়ার একটা শব্দ পাওয়া গেল না। মেয়েটা আসলেই মায়ের মতো ভদ্র হয়েছে। হেলাল সাহেব সেন্টার টেবিল থেকে নিজের চিকন লেন্সে চশমা পরতে পরতে ডাক দিলেন, আরশ, এদিকে আসো, দেখে যাও নিজাম চাচা কি দিয়েছে। আরশ অনীহা নিয়ে বন্ধ দরজার বাহিরে তাকালো। বিরক্তিতে ঠোঁট চোখা করে শ্বাস ফেল। অলস ভঙ্গিতে বিছানা থেকে উঠে দাঁড়াতে ভেসে উঠল পুরুষালী চওড়া কাঁধ বিশিষ্ট শরীর। আর হাত উপরে তুলতেই হাতের মোটা মোটা মাসলসগুলো বের হয়ে আসলো। উদাম গায়ে টি শার্ট জড়িয়ে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল ড্রয়িং রুমের দিকে বাবার ডাকে সাড়া দিতে। বাহিরে বেরিয়ে আসতেই হেলাল সাহেব চিকন লেন্সের চশমা নাড়িয়ে নাড়িয়ে চোখে পড়িনি জিজ্ঞেস করেন, এত লেট করলে কেন? আরশের কপাল কুঞ্চিত কুঁচকে যায়। কোথায় সে লেট করলো? বেশি হলে 2 মিনিট পর ড্রয়িং রুমে আসছে, তাই বলে এত লেট বলবে? অবসন্ন চোখে হেলাল সাহেবের দিকে তাকিয়ে নিজের ভুল স্বীকার করে নিয়ে রাশভারী গলায় বলে, আই সরি বাবা। হেলাল সাহেব হাত দিয়ে নিজের পাশ দেখিয়ে দেন বসার জন্য। আর দন্তপাটি একটার সাথে আরেকটা চেপে নিজের বিরক্তি লুকাতে চায়। সে জানে এখন কি হবে। তাকে পাশে বসিয়ে রেখে একের পর এক কথা বলবেন হেলাল সাহেব। আর তার বন্ধুবান্ধব কি ফটো ভিডিও পাঠিয়েছে তাই দেখাবেন। অত্যাধিক বিরক্তি চেপে যায় নিজের গম্ভীর মুখের আড়ালে। সোফার পিছনের দিকে ভর দিয়ে চোখে এক হাত রেখে শুয়ে পড়ে। হেলাল সাহেব আরশের দিকে তাকিয়ে নাক কুচকান। চোখ ফিরিয়ে সামনে রাখতেই জাইনের সাথে চোখাচোখি হয়। জাইন পানি নিতে এসেছিল কিচেনে। বাবাকে হাতে মোবাইল নিয়ে বসে থাকতে দেখেই পা টিপে টিপে পালাতে চাইছিল। তার আগেই চোখাচোখি হয়ে গেল। গম্ভীর করে রাখা মুখটাই হাসি টেনে আনলো। হাসিটা বড়ই নিরর্থক লাগলো। বোকার মতো হাসতে দেখে হেলাল সাহেব ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করলেন, এরকম বোকার মতো হাসছো কেন? জাইন দুপাশে মাথা নাড়িয়ে মৃদু কণ্ঠে বলে, জি না, কিছু না। হেলাল সাহেব তীক্ষ্ণ চোখে জাইনের দিকে বুলিয়ে বলেন, এদিকে আসো। জাইনের মুখের রং উড়ে যায়। পাংশুটে মুখ বানিয়ে বিড়বিড় করে,
যার ভয় পাচ্ছিলাম তাই হলো। আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে নাও। 2 রাকাত নফল নামাজ আদায় করব। বিরস মুখে এগিয়ে আসে সামনের দিকে। সেন্টার টেবিলে পানির বোতল রেখে হেলাল সাহেবের পাশে বসে। হেলাল সাহেব হোয়াটসঅ্যাপে ঢুকে নিজাম চাচা লেখা জায়গাটায় টাচ করেন। গলার আওয়াজ মৃদু রেখে নিজেকে বলেন, চাচা আবার কি পাঠালেন? ইনবক্সে একটা ভিডিও দেখতেই জাইনের দিকে ফোন বাড়িয়ে দিলেন। জাইন জানে কি করতে হবে। সে বাড়িয়ে দেওয়া ফোন হাতে নিয়ে ভিডিওটা ডাউনলোড করে। তারপর নিষ্প্রভ চোখে বাবার দিকে চেয়ে বলে, এসে গিয়েছে। হেলাল সাহেব ঝাঁজ মিশ্রিত কণ্ঠে বলেন, এসে গিয়েছে যখন তাহলে বাজাচ্ছ না কেন? আমার মুখে দেখছো কেন বসে বসে? জাইন কথা পায় না। ভিডিওটা প্লে করে হেলাল সাহেবের দিকে বাড়ি দিতে দেখা যায় নাসির সাহেব, সোহেদ সাহেব আর একটা মেয়ে। জাইন চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে। চেনার চেষ্টা করে কারা এরা। তখনই কানে ভেসে আসে বজ্র কণ্ঠে কারোর বলা কথা, সজীবের বাচ্চা, তুই থাক, চুপ থাক। তুই, তোর বাপ এতদিন ধরে আমাদের জায়গা থেকে সীমানা বাড়ায়নি, তাহলে তুই এখন বলে সরাবি কেন? এতদিন সরানোর কথা বলিসনি কেন? আজ তুই আর তোর বাপ দুটো আমার হাতে ধোলাই হবি। আব্বা আসেন, আসেন আসেন, ভয় পাবেন না, আমি আছি তো, দুজন মিলে এদের জায়গা ঠিক করে দেবো একদম। জাইন একবার হেলাল সাহেবের দিকে তাকান, আরেকবার ফোনের ভিডিওর দিকে। ফোনের লাউড স্পিকারের জন্য আরুষের চোখ থেকে কাছে ঘুম পালিয়েছে। মাথা বাড়িয়ে দেখতে নিবে কি দেখছেন হেলাল সাহেব ফোন লুকিয়ে ফেলেন হাতের নিচে। আরুষ ভরকে গেল হেলাল সাহেবের মোবাইল লুকানো দেখে। ভুরচুকল কুঞ্চিত করে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, ভাইয়া, বাবা কি লুকালো? জাইন কিছু বলতে নিবে হেলাল সাহেব মুখ চেপে ধরেন দুহাত দিয়ে। চোখে ইশারায় না করলেন কোনো কিছু না বলতে। জাইন হেলাল সাহেবের কথাটা ফেলে দিল না, দুকাত উপরে তুলে বলল, আমি কি জানি? আরুষ কপালে এক হাত রেখে পুরুষালী পুরো কণ্ঠে বলে, কারোর গলার আওয়াজ শুনলাম, মনে হয় মনের ভুল। হেলাল সাহেব আরুষের দিকে চোরা চোখে তাকিয়ে থেকে মিছামিছি রাগ কণ্ঠে এনে বললেন, এই আরশ, তুমি তোমার রুমে যাও, আমার আর জাইনের কিছু বিশেষ আলোচনা আছে। আরুষ কপালে গাঢ় ভাঁজ ফেলে তাকিয়ে থাকে দুজনের দিকে। সে যতটুকু জানে পাপার সাথে ভাইয়ের সম্পর্ক এত ভালো না, তাহলে তাদের আবার কি গুরুত্বপূর্ণ কথা থাকতে পারে। নিজের অতর্কিত চিন্তা একপাশে ফেলে রেখে আরুষ উঠে দাঁড়ায়। ম্যাজম্যাজ করতে থাকা শরীরটা ঠিক করার জন্য দুহাত উপরে তুলে শরীরের আড়মোড়া ভাঙে, কান খাড়া রেখে ধীর পায়ে এগিয়ে যায় সামনের দিকে। তখনই কানে আসে ফিসফিস করে বলা বাবা ভাইয়ের কণ্ঠ। যাই নিচু কণ্ঠে জিজ্ঞেস করছে, মেয়েটাকে? হেলাল সাহেব তার থেকে আরও বেশি নিচু সুরে বলেন, তোমার মেজো চাচার ছোট মেয়ে। জাইন মাথা নাড়ায়। আরশ গলা খাকারি দিতেই হেলাল সাহেব কেঁপে ওঠেন। ভয় কোনো চোখে সামনের দিকে এক পলক চাইতেই আরশ গলা পরিষ্কার করে বলে, মেয়েটার গলার স্বর কি বিশ্রী বাবা? মেয়েটার গলা নাকি বাজ পাখির গলা? আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, কি বিশ্রী। হেলাল সাহেব হ্যাঁ হ্যাঁ করে হাসলেন। মাথা নাড়িয়ে ভরকে যাওয়া চেহারা নিয়ে এলোমেলো কণ্ঠে বললেন, ঠিক, একদম ঠিক আছে। মেয়েদের গলায় একেবারে কোমল হওয়া উচিত। এই মেয়ের গলা নয় যেন ফাটা মাইক, ফাটা বাঁশ। টুংটাং নোটিফিকেশন আসার শব্দে গভীর ঘুমে তলিয়ে থাকা নুসরাতের ঘুম কিছুটা হালকা হলো। আসলে ঘুমটা নোটিফিকেশন আসার শব্দে ভাঙেনি, ইসরাতের লাথি খেয়ে ভেঙেছে। ঘুম চোখ খুলে একবার তাকিয়ে আবার চোখ বুজে নিয়ে নুসরাত নতুন উদ্যমে ঘুমানোর প্রয়াস শুরু করলো। চোখ লেগে আসতেই কর্কশ গলায় কেউ গেয়ে উঠল, খা খা খা, আমি চুইসা খা। ইসরাত নুসরাতের পায়ের কাছে মুখ রেখে শুয়ে ইংরেজি ডাক রোমান্স নোবেল টিচার্স অব টেস্ট পড়ছিল। প্রথম চ্যাপ্টারের শেষের দিকে ছিল। তখন তার মনোযোগ বিঘ্ন ঘটিয়ে অসভ্য গানটা বেজে উঠল। কি গানটা যেন, খা খা, আমি চুইসা খা। কি অদ্ভুত, শুনলেই তো গায়ে কীরকম করে ওঠে। পরবর্তীটুকু বাজার আগেই ইসরাত হাত বাড়িয়ে ফোনের সাউন্ড অফ করে ফেল। বড় বড় চোখে নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এটা চেঞ্জ করিসনি কেন? নুসরাত এক চোখ খুলে গাল বাঁকিয়ে হাসে।
ইসরাতের কথাই উত্তর না দিয়ে ঠোঁট টিপে বিভিন্ন রকম প্রশ্ন করে। নোবেলটা পড়ছিস কিরকম? ইসরাত কপাল কুঁচকায় সামান্য। সবসময় শান্ত থাকা ইসরাতের কথাই এবার একটু বিরক্তি প্রকাশ পায়। তোকে কি কিছু জিজ্ঞেস করেছি? আর তুই আমাকে কি জিজ্ঞেস করছিস? নুসরাত একগাল ফুলিয়ে হাসে। আরাম করে শুই চোখ বন্ধ করে বলে ওঠে, গানটা ক্রিঞ্জ না? ইসরাত নুসরাতকে একটি প্রশ্নের বিপরীতে অন্য আরও একটি প্রশ্ন করতে দেখে শব্দ করে শ্বাস ফেলল। আর কথা না বাড়িয়ে উল্টো ফিরে বসে পড়ে নোবেলের বাকি অংশ পড়ার জন্য। নুসরাত পিছন থেকে উকি দিয়ে জিজ্ঞেস করে, ওই নোবেলের মেইন ক্যারেক্টারগুলোর নাম কি? ইসরাত বইয়ের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে থেকে হু বলে ওঠে। কোনো কথা বলে না। নুসরাত তর্জনী আঙ্গুল দিয়ে ইসরাতের পিঠে আবার ধাক্কা দিয়ে বলে, বল না, মেল ক্যারেক্টার নেম কি আর ফিমেল ক্যারেক্টার? ইসরাত বইয়ের দিকে দৃষ্টি স্থির রেখে নিচু গলায় প্রশ্নের উত্তর করে। ফিমেল ক্যারেক্টার মেন্টেস। নুসরাত টু শব্দ করতে যাবে, ইসরাত নিষেধ বাণী দিয়ে বলে, আর একটা শব্দ নয়, আমাকে পড়তে দে। মেল ক্যারেক্টারের এখনও কোনো হদিস খুঁজে পাইনি। নুসরাত চোখ উল্টে নেয়। পিছন ফিরে মোবাইলের সাউন্ড অন করতে আবার সেই গান বেজে ওঠে। খা খা খা। ইসরাত চোখ রাঙিয়ে তাকাতেই নুসরাত দুহাত উপরে তুলে স্যালেন্ডার করার ভঙ্গি করে, কিন্তু ফোন পিক করে না। বাঁচতে বাঁচতে সেটা কেটে যায়। ইসরাত দীর্ঘশ্বাস ফেলে। আর তার অদ্ভুত নিয়ম, কেউ কল দিলে প্রথমবারে পিক করে না। একে নাকি কল করা ব্যক্তির ভাব বেড়ে যাবে। কুল সাজার জন্য দ্বিতীয়বার কল পিক করবে। হ্যাঁ, দ্বিতীয়বার কল আসার পর প্রথমবার রিং হতেই কল পিক করে কানে ধরে নুসরাত। ফোন কানে লাগিয়ে বলে, ওপাশের ব্যক্তিটি ছটফটে গলায় জানায়, আরে বোন, তুই হু মারাচ্ছিস? ওদিকে তোর আশিক মজনু বিয়ে করে নিচ্ছে। নুসরাত তর্জনী আঙ্গুলের সাহায্যে ভুরু চুলকায়। সাদিয়ার কথায় কোনো মনোযোগ না দিয়ে নিজের নেলসের দিকে মনোযোগী দৃষ্টিতে তাকিয়ে থেকে আবার বলে ওঠে। সাদিয়া ওপাশ থেকে দোকাদ উঁচায়। কে কাকে কল দিয়েছে জানানোর জন্য তার বিয়ে করে নিচ্ছে। সাদিয়া দাঁত কর্মর করে বলে ওঠে, ওই মাগে, তোর বিএফ এর বিয়ে আজ, আর তুই আমার সাথে হু মারাচ্ছিস? নুসরাত অবাক হওয়ার ভান করল। আজ বলে মৃদু চিৎকার করে নিজের বিস্ময় প্রকাশ করল। কিছুটা দুঃখী কণ্ঠে বলল, দেখছিস শালা আমায় দাওয়াতই দেয়নি। দাওয়াত দিলে কি আমি যেতাম? সাদিয়া মুখে বিকৃতি ঘটিয়ে তাকিয়ে রইল ফোনের দিকে। নুসরাত আবার বলে, এখন যখন দাওয়াত দেয়নি তাহলে ওই বেয়াদবটার বিয়েতে তো যেতেই হবে। কি বলিস তুই? গিয়ে একটা সারপ্রাইজ দেবো নাকি? সাদিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মুখের ওপর ফোন রেখে দিল। মোবাইল ঢিল মেরে বিছানায় রাখতে রাখতে ইসরাতের দিকে তাকায়। ইসরাতকে চিন্তিত মুখে বসে থাকতে দেখে বিদ্রোহপূর্ণ গলায় জিজ্ঞেস করে, তোর আবার কি হয়েছে? তুই কি বিয়েতে যাবি ওই ছেলেটার? আর তোদের ব্রেকআপ হয়েছে আমাকে জানালি না কেন? নুসরাত অবজ্ঞার দৃষ্টিতে ইসরাতের দিকে তাকিয়ে থাকে। হেয়ালি করে বলে, তো এটা কোনো এমন বিষয় হলো যে তোকে আমার জানাতে হবে? আর বেশি কথা বলছিস তুই। তাই আবিরের বিয়েতে তুইও আমার সাথে যাচ্ছিস? রেডি থাকিস। গ্র্যান্ড মোস্তফা হোটেল, আবাবিলের 7ম তলায় এলিভেটরের ঠিক সামনে দাঁড়িয়ে আছে ইরহাম আর ইসরাত। কিছুক্ষণ আগে ইরহামের বলা কথাই ইসরাত এখনও শক থেকে বের হতে পারছে না বেচারি। হতবিহ্বল চেহারা সামনের দিকে স্থির রেখে আবার জিজ্ঞেস করে, কি বললি আবার বল? ইসরাতের প্রশ্নে ইরহাম উত্তেজিত হয়। পা দিয়ে মেঝেতে আঘাত করে বলে, আরে আপু, বোঝো না কেন? আমাদের চয়েসের ম্যানেজার ওই বেটা। ইসরাত মাছের মতো হাঁ করে নেয়। আর কত ধাক্কা নিতে হবে এই ছোট্ট জীবনে? নিজেদের সামনে দুজন হেঁটে ভ্যানুতে প্রবেশ করে। মিনা দাওতে আসে। মুখ লুকিয়ে হাঁটতে গিয়ে দুজনে ধাক্কা লাগে আবিরের সাথে। সেদিকে না তাকিয়ে তারা সরি বলে পালাতে চায়। তার আগেই আবির বলে ওঠে, হোয়াট এ সারপ্রাইজ ছোট স্যার, আপনি এইখানে?
আবিরের গলার আওয়াজ শুনতেই ইরহামের মুখে অন্ধকার নেমে আসে। ক্ষীণ হাসার চেষ্টা করে কথাটা না শোনার ভান করে। আবির বলে, ছোট স্যার, বড় স্যার তো বললেন আপনারা আসছেন না। ইরহাম অতর্কিত হা হা করে হাসে। ভিতরে ভিতরে বিরক্তিতে ফেটে পড়ে। নিজের সাথে লড়াই করে হাত টেনে এনে আবিরের পিঠে চাপড় মেরে উত্তর করে, সারপ্রাইজ কেমন লাগলো মিস্টার আবির? আবির সৌজন্যতার রক্ষাতে হালকা হাসে। ইরহাম ইসরাতের দিকে আঙ্গুল তুলে তাক করে বলে, মেট মাই সিস্টার, মেজো বাবার বড় মেয়ে। আবির মাথা ঝুঁকিয়ে সালাম করে। ইসরাত সালামের উত্তর দিয়ে ঈষৎ হাসে। আবির সৌজন্যমূলক কথা বলে চলে যেতে ইরহাম হুহা করে হেসে ওঠে। ইসরাত ইরহামের আচরণে অবাক হয়। মৃদু গলায় জিজ্ঞেস করে। ইরহাম হাসির তোড়ে ঢলে পড়ে ইসরাতের গায়ে। ইসরাত ইরহামের গায়ে হালকা হাতে থাপ্পড় মেরে চোখ রাঙিয়ে কিরমির করা স্বরে বলে, এরকম আচরণের মানে কি ইরহাম? দাঁড়াও আপু, বলছি। কথা শেষ করে ঠোঁট টিপে হাসি থামানোর চেষ্টা করে। এরপর বলে, সিরিয়াস আপু, ধরো নুসরাতের সাথে এই ব্যাটার সব ঠিকঠাক তো, আর এই ব্যাটার সাথে নুসরাতের বিয়ে হতো, তাহলে তুমি আজ ওর বড় আপু হতে, ম্যাম হতে না। ইসরাত ইরহামের এত হাসির অর্থ খুঁজে পায় না। চোখ উল্টে বলে, হা হা করতেই আসিস, একদম মুখ বন্ধ। কি এমন হাসির কথা বললি যে হ্যাঁ হ্যাঁ করে মরে যাচ্ছিস? আমার তো কোনো হাসি পাচ্ছে না। ইসরাতের কথায় ইরহামের মুখ কালো বর্ণ ধারণ করলো। মুখ ফুলিয়ে আর চোখে ইসরাতের দিকে তাকায়। ইসরাত পাত্তা না দিয়ে চুপচাপ গিয়ে সোফায় বসে পড়ে। অ্যাটেনশন গাইজ। মাইক হাতে নুসরাতকে স্টেজে দাঁড়িয়ে থাকতে দেখে আবিরের শ্বাস আটকে যায়। 0.01 হার্টস গতিতে অন্তরাত্মা কেঁপে ওঠে। এখানে আসলো কিভাবে? এই প্রশ্ন তার ভিতর নাড়া দিয়ে ওঠে। ভয় আর দ্বিধা মিশ্রিত চাহনি নিক্ষেপ করে সামনে। পর মুহূর্তেই আবিরে মনে হয় এই কদিন নুসরাতকে নিয়ে সে এত ভেবেছে যে এখনও নিজের চোখের সামনে নুসরাতের প্রতিবিম্ব ভাসছে। নিজের চোখের ভুল মনে করে চোখ টাইটলি বন্ধ করে নেয় আবির। কিয়ৎকাল পর আবার চোখ খুলে। না, এটা তার মনের ভুল নয়, আর না এটা তার চোখের ভুল। নুসরাত ঠিকই মাইক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তার জায়গায়, আর একের পর এক কথা বলেই চলেছে। নুসরাত ঠোঁট বাঁকিয়ে হাসে, যা আবিরের কাছে দুর্বোধ্য টেকে। নুসরাত আবার রহস্য মিশ্রিত একটা হাসি দিয়ে বলে, এমনি মাইকটা হাতে নিয়ে চেক করছিলাম। আসলে কি জানেন, আপনারা আমার লুকানো জিনিসের প্রতি কৌতূহল অনেক বেশি। তো যা বলছিলাম, আমার একমাত্র বয়ের ফ্রেন্ড বিয়ে করে নিচ্ছে, আর সে আমাকে দাওয়াতই দিল না। নুসরাত মুখ দিয়ে চুকচুক আকারে শব্দ করে, যেন সে প্রচুর ব্যথিত আবিরের এমন কাজে। দাওয়াত দিল না তো কি হয়েছে? দাওয়াতবিহীন আমি নিজেই চলে এসেছি, সাথে আমার বোন আর ভাইকেও নিয়ে এসেছি বিনবুলাই মেহমান হিসেবে। নুসরাতের কথা শেষ হতেই একটা গুঞ্জন শুরু হলো পুরো হলে। সবাই একে অন্যের সাথে কানাঘুষা করতে শুরু করলো। এখনকার যুগে ছেলেমেয়েরা এইরকমই নির্লজ্জ হয়, ব্যয় হয়। কীরকম গলা ফাটিয়ে এসে বলছি তার বয়ফ্রেন্ডের বিয়েতে এসেছে। আরে কাম ডাউন আর্নস। আমি বয়ফ্রেন্ড বলে বোঝাতে চেয়েছি ছেলে বন্ধু। তো যা বলছিলাম, একে তো বিয়েতে দাওয়াত দেয়নি আমাকে, আবির বিন বুলাই মেহমান হয়ে এসেছি, তার উপরে এখানে আসার পর থেকে অপমান আর অপমান হচ্ছি। গত আধ ঘন্টা যাবৎ আপনাদের ক্যামেরাম্যানকে ফটো তুলে দেওয়ার কথা বলছি, সে আমার একটা ফটোও তুলে দিচ্ছে না। প্লিজ আপনাদের ক্যামেরাম্যানকে বলুন না আমার একটা পিক তুলে দেওয়ার কথা। এটা বলার জন্যই আমি এই মাইকটা হাতে নিয়েছি। আসলে আমার মাইকের কোনো প্রয়োজন ছিল না, আমার গলার আওয়াজ মাইকের তুলনায় আরো বেশি স্পষ্ট আর উচ্চালো, তবুও মানসম্মান রক্ষার্থে এটা হাতে নিয়েছি, এই আর কি। ইসরাত আর ইরহাম চোরের মতো চেহারা বানিয়ে বসে আছে। পালে দুজন মাটি খুঁড়ে ভেতরে ঢুকে যেত। এ কার সাথে এসেছে তারা বিয়েতে? ব্রাইড গুম কথা বলছিল চুপি চুপি। তাদের দুজনের কথার মাঝেই নুসরাত ব্রাইড আর গ্রুমকে ঠেলে দূরে সরিয়ে মাঝখানে বসে পড়ল। তুলুন ফটো তুলুন। ক্যামেরাম্যান ফটো তোলার আগে চিজ বলতে নুসরাত মিডিল ফিঙ্গার বের করে দাঁত কেলিয়ে হাসল।
তারপর মাঝখান থেকে উঠে আবিরকে ধাক্কা মেরে তার বইয়ের ওপর এক প্রকার ফেলে দিয়ে নির্বিকার চিত্তে বলে উঠল, সরাসরি তুলুন ফুটো ভাইয়া। আবির বউ তাকে দু বাহু ধরে তুলতে নুসরাত সেদিকে তাকিয়ে বমি করার মতো করল। আর ক্যামেরাম্যান সে সময় ফটো তুলে ফেলল। ভাইয়া আর একটা পিক তুলে দিন। এই যে আমার হাতে যে ব্রেসলেট আছে সেটা যেন ফটোতে স্পষ্ট আসে। কোণে জানতে চাওয়া চোখে যে জিজ্ঞেস করলো। নুসরাত ঠোঁটে হাত রেখে মিকি হাসে, দুই ঠোঁট টিপে চোখ ঝাপটে বলে, আসলে এটা আমাকে সৈয়দ চয়েস দিয়েছে প্রমোশন করার জন্য, তাই স্পষ্ট ছবি আসা চাই। তোমাদের বিয়ের অ্যালবাম দেখার সময় মানুষ যখন ছবি তোলে আমার দেখবে, তখন তো ব্রেসলেটটাও দেখবে। আর এটা দেখে তারা পছন্দ করলে সেটা বাই করার জন্যে সৈয়দ চয়েস যাবে। আবিরের মনে সংশয় জন্ম নেয়। সৈয়দ চয়েস ওকে কেন প্রমোশনের জন্য ব্রেসলেট দিবে, তাই কিছুটা অবাক গলেই জানতে চেয়ে প্রশ্ন করে, সৈয়দ চয়েস তোমাকে এটা দিতে যাবে কেন? প্রমোশনের জন্য? নুসরাত কথার প্রত্যুত্তর করে না, আলগোছে এড়িয়ে যায় সে কথা। আবির আবারও দৃঢ় কণ্ঠে জানতে চায়, কেন দিয়েছে তোমাকে ওরা এটা? দেখি ব্রেসলেটটা দেখি। আবির দেখার জন্য নুসরাতের দিকে এগিয়ে আসতেই নুসরাত হাত সরিয়ে ফেলে, ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে বলে, আরে ভাই মুখ দেখছেন কেন, তাড়াতাড়ি ছবি তুলুন। নুসরাতের ঝাঁঝ মেশানো কথার আঘাতে হন্য হয়ে ব্রেসলেট দেখার জন্য এগিয়ে যাওয়া আবির আর ব্রেসলেট দেখার সাহস করে না। চোখ তুলে নুসরাতের মুখের দিকে তাকাতেই চোখ তার সেইখানে আটকে যায়। চোখে মুখে আটকে গেছে বলে ভুল হবে, নাকি স্টোনের নোজরিংয়ের দিকে চোখ আটকেছে তার। সাদা রঙের পাথরটা জলজল করছে নাকের মধ্যিখানে, কপালে ঘাম জমে আছে কিছুটা, গালে ব্লাশ দেওয়ার জন্য গাল দুটো টকটকে গোলাপি হয়ে আছে, ঠোঁটে নুড কালার লিপস্টিক। আর কাপড় আজ সচরাচরের মতনই কিছুটা পরিবর্তন এসেছে। কালো রঙের ফর্মাল শার্ট আর সাদা অফ হোয়াইট কালারের ফর্মাল প্যান্ট পরেছে, গলায় পেন্ডেন্ট ঝুলছে, হাতে কাপড়ের সাথে মিলিয়ে ছোট্ট হ্যান্ডব্যাগ, পায়ে নুইস বাটনের রেড কালারের হিল। এই সাজে নুসরাতকে যথেষ্ট গোছানো দেখাচ্ছে, কিন্তু ও এত দামি জুতা পেল কোথায়? আবির মনে মনে ভাবতে লাগলো। কিছুক্ষণ পর নিজে নিজেকে উত্তর দিল, হয়তো কোনো ফুটপাতের দোকান থেকে নিয়েছে, হয়তোবা। আর তার সাথে দেখা করতে যখন নুসরাত তখন কি পরিধান করে আসতো? ওভারসাইজ টি শার্ট আর ব্যাগি প্যান্ট, চুলগুলোতে করে রাখতো পাখির বাসার মতো। আর চুল আসতে ঠিকঠাক সেজে তার বিয়েতে এসেছে তাকে চমকে দিতে। আগে এরকম করে থাকলে সে কি কখনো এই মেয়েটাকে ছেড়ে দিত? অবশ্যই না। আবি দীর্ঘশ্বাস ফেলে, তখনই অনুভব হয় কেউ তার হাত থাবা মেরে চেপে ধরেছে। মিলি হাতের লম্বা নখের দংশনে ধীরে ধীরে নিজের অতর্কিত চিন্তা থেকে বের হয়ে চেতনায় ফিরে আসে সে। হতবিহ্বল মুখ নিয়ে নুসরাতের দিকে তাকাতেই নুসরাত ঠোঁটে ঝোলানো মেকি হাসি দীর্ঘ করে বলে, তুমি তো জানো আবির, আমি কারো ঋণ রাখতে পছন্দ করি না। তোমার একটা ঋণ আমার কাছে থেকে গিয়েছিল, তাই আজ সেটা শোধ করে দিতে আসলাম। নুসরাতের সুচারু গলার আওয়াজে আবির নিজের চোখ নিচে নামিয়ে নেয়। ঢোক গিলে সূক্ষ্ম গলা ভিজাতে চাই, হয় না। হাতের মধ্যে গোলাকার কিছুর অস্তিত্ব পেতেই হাতের মুঠ খুলে দেখতে পাই নুসরাতকে তার পক্ষ থেকে দেওয়া আংটিটার দিকে তাকিয়ে আবার দীর্ঘশ্বাস ফেলে সে। নুসরাত শব্দহীন হাসল। আবিরের বইয়ের হাতে ছোট্ট একটা বক্স তুলে দিতে দিতে বলল, দোয়া করি ভালো থাকো, আশা করব তোমার জীবন সুন্দর আর সুখী হোক। তারপরে আবিরের সোনার মতো করে গলা নামিয়ে নিয়ে বলে, জানি ভালো থাকবে না, তবু দোয়া করে দিলাম। যেই মাথা মোটার ভাগ্যে পড়েছে আমি আর বলতে চাই না। নুসরাত কথা শেষ করে উঠে দাঁড়ায়, সামনের দিকে যেতে নিবে। আবি পেছন থেকে জিজ্ঞেস করে, চলে যাচ্ছ? নুসরাত মাথা ঘুরেই পিছনে অনর্থক হেসে তাচ্ছিল্য করা কণ্ঠে বলে, এত তাড়া দিচ্ছ কেন আবির? এসেছে যখন খেয়েই না হয়ে যায়। আমি আবার বস্তি থেকে আসার সময় ভাবলাম তোমার না আবার আমার দেয়া গিফট পছন্দ না হয়। আর কোনো কথা বলে না নুসরাত।
আবিকেও বলার সুযোগ না দিয়ে লুইস বাটনের রেড কালার হিল দিয়ে গট গট শব্দ তুলে চলে যায় চোখের নিমিষে কোথাও। যেমনই হঠাৎ করে এসেছিল তেমনি হঠাৎ করে উধাও হয়ে গেল। সন্ধ্যা থেকে সৈয়দ বাড়ির ভিতর থেকে একের পর এক নাকি কান্নার শব্দ আসছে। সৈয়দ সাহেব বিজনেসের কাজে দিল্লি গিয়েছেন, তাই তার দেখা সৈয়দ বাড়িতে নেই। সৈয়দ বাড়ির ফটকে মাথায় হাত রেখে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে মা অসুস্থ হয়ে পড়বেন সেটা তিনি ভাবতেই পারেনি। বাড়িতে সৈয়দ না থাকার কারণে কোনো দিক দিশাও খুঁজে পাচ্ছেন না। নাসির সাহেব নাসির মঞ্জিলের ভিতর থেকে মহিলাদের চিৎকার চেঁচামেচির শব্দ শুনে বাড়ির বাহিরে বের হয়ে আসতেই দেখা হলো শোয়েবের সাথে। ভাই চিন্তিত মুখ দেখে নাসির সাহেব জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর? মুখ এমন হয়ে আছে কেন? আর বাড়ির ভিতর থেকে এত চিৎকার চেঁচামেচি আওয়াজ আসছেই বা কেন? শোয়েব সাহেব ভাইয়ের দিকে ফিকে হয়ে যাওয়া দৃষ্টিতে তাকান। কাঁদো কাঁদো হয়ে যাওয়া নিভু কণ্ঠে বলেন, আমার অবস্থা খারাপ হয়ে গেছে ভাই। আমি অ্যাম্বুলেন্সে কল দিয়েছি, আসছে বলেছে, কিন্তু এখনও আসেনি। নাসির সাহেব মাথায় হাত দিলেন। ভাইয়ের দিকে রাগী দৃষ্টি ছুড়ে বাড়ির ভিতরে পা দিতে যাবেন, কানে বেজে উঠল গম্ভীর গলার সেই বাজখাই আওয়াজ, বের হয়ে যাও আমার বাড়ি থেকে। আর এক পা এগুলো না সামনে। সেখানেই নাসির সাহেবের পা স্থির হলো। দ্বিতীয় পা ভিতরে বাড়ানোর আর সাহস হলো না। ইসাত আর নুসরাত বের হয়েছিল বাড়ির বাইরে কান্নার শব্দ শুনে। দুজন বাড়ির বাইরে আসতে দেখল নাসির সাহেব এক প্রকার হন্তদন্ত হয়ে সৈয়দ বাড়ির ভিতরে যাওয়ার জন্য পা বাড়িয়েছেন, কিন্তু ভিতরে আর পা রাখলেন না। বাড়ানো পা পিছনে নিয়ে আসলেন কিয়ৎকাল গেটের সামনে স্তব্ধ দাঁড়িয়ে থেকে। দূরে দাঁড়িয়ে বাবার কর্মকাণ্ড খুব সূক্ষ্ম চোখে দুবন লক্ষ্য করল। ইসরাত নিষ্পলক চেয়ে রইল কিছুক্ষণ। বুঝতে চাইল নাসির সাহেব কেন এভাবে থেমে গেলেন, কেন বাড়ানো পা পিছিয়ে নিলেন, আর কেনই বা মুখটা অস্বাভাবিক থমথমে ধারণ করেছে। নিজের মাথায় চাপ দিল মস্তিষ্ক থেকে এই কেন অবশিষ্ট এত প্রশ্নের একটা উত্তর আসলো। আর সেটা আসতেই চোখ কুঁচকে ঠোঁট উল্টে দাঁড়িয়ে রইল। মুখের ভিতর নখ ঢুকিয়ে হাঁসফাঁস করতে লাগলো। অতর্কিত চিন্তাগুলো জোড়া লাগানোর চেষ্টা করতেই অ্যাম্বুলেন্সের উচ্চ শব্দ ভেসে আসলো নিজের থেকে দুহাত দূর থেকে। ইসরাত নিজের অতর্কিত চিন্তা থেকে বের হয়ে সামনে তাকাই। তখনই নাসির সাহেব ধমকে ওঠেন। গর্জে ওঠা কণ্ঠে বলেন, তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমার মাকে ডেকে নিয়ে আসো, যাও। নুসরাতের দিকে চোখ ছোট ছোট করে তাকাতেও সেও চোখ ছোট ছোট করে তাকাই নাসির সাহেবের দিকে। ভুরু নাচিয়ে জিজ্ঞেস করে কি? নাসির সাহেব দাঁতে দাঁত চেপে কর্মর কণ্ঠে বিড়বিড় করে বলেন, একে কিছু বলাই বৃথা। মেহরুন নেসাকে সৈয়দ বাড়ির ভিতর থেকে ইরহাম আর শোয়েব বাহিরে নিয়ে আসলেন। পেছন পেছন কান্না করতে করতে বেরিয়ে আসলেন বাড়ির মহিলারা। নুসরাত আর ইসরাত দুজন দুজনের দিকে তাকিয়ে বিতৃষ্ণা নিয়ে শ্বাস ফেল। নাক ফুলিয়ে দুবোন চোখ দুটো উল্টে নিল। নুসরাত বোনকে চোখ দিয়ে ইশারা করলো মা চাচিদের সাথে যাওয়ার জন্য। তখনই কান্না করতে করতে আসলেন আহানের নানি সুফি খাতুন। হাওমা করে মরা কান্না জুড়ে দিলেন রাস্তায় দাঁড়িয়ে। নাসির সাহেব সবাইকে ইশারা দিতে সবাই গাড়িতে উঠে গেলেন। সুফি খাতুন অ্যাম্বুলেন্সে কান্না করতে করতে উঠতে যাবেন। নুসরাত ওনার হাত চেপে ধরল। মিচকে হাসি দিয়ে জিজ্ঞেস করলো, দাদি কোথায় যাচ্ছ? সুফি খাতুন শব্দ করে শ্বাস ফেললেন। নুসরাতের কথাই উত্তর না দিয়ে চলে যেতে চাইলে সে ঝটপট ধরে ওনাকে ভুরু তুলে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ দাদি? বললে না যে? সুফি খাতুন নাক কুচকে নিজের বিরক্তি সামলান। এই মেয়েকে দেখলেই তার রাগ লাগে। বেয়াদব একটা। এ নাকি স্পষ্ট কথা বলে। স্পষ্ট কথা বলার নামে যে বেয়াদবি করে তা কি বলবে? বেটা ছেলেদের মতো ঘুরে বেড়াই, আবার বলে স্পষ্টবাদী। সুফি খাতুন নিজের বিরক্তি চেপে কিছু বলতে যাবেন, অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে ভূ শব্দ করে পাশ কাটিয়ে চলে যায় তার। সুফি খাতুন কিছুক্ষণ অ্যাম্বুলেন্সের যাওয়ার দিকে তাকিয়ে থেকে ঠোঁট কুঁচকে বলেন, কোথাও যাচ্ছি না। নুসরাত হে হে করে হাসলো। মৃদু কণ্ঠে বলে ওঠে, আগে বলে দিলেই তো হতো দাদি। সামান্য একটা কথা বলার জন্য এত অপেক্ষা করলে? নুসরাত বোকা হেসে সুফি খাতুনের পাশ কাটিয়ে চলে যায়। রাস্তায় পায়চারি করতে করতে হঠাৎ তার মনে হলো কেউ একজন তার দিকে তাকিয়ে আছে।
মাথা নিচু করে মিসকে হাসি দিয়ে নিজাম শিকদারের কিছু বোঝে ওঠার আগেই ঠোঁট চেপে বিচ্ছিরি হাসি দিয়ে চোখ বড় বড় করে নিজাম শিকদারের দিকে নিক্ষেপ করে বলে ওঠে, কেমন আছো বুড়ো হ্যান্ডসাম? নিজাম শিকদারের মুখ পানসে হয়ে গেল। তাকে কেউ বুড়ো বলুক সেটা তিনি পছন্দ করেন না। তিনি এখনও ইয়াং ম্যান। বাজারে পাত্রী খোঁজার জন্য বের হলে পাত্রীর লাইন লেগে যাবে, আর এই মেয়ে তাকে বুড়ো বলে সবসময় অপমান করে। নুসরাতকে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে নিজাম শিকদার কথার উত্তর দিলেন অনীহার সহিত। নুসরাত নাক উপরের দিকে তুলে ফেলে, হালকা হাতে নিজের এপর থিব্র ভ্রু চুলকে নিয়ে চোখ উল্টে উত্তর করে, দাদার সাথে যদি যেতাম তাহলে তোমার সাথে কি করে কথা বলতাম? মাথায় স্ক্রু ঢিলে হয়ে গেছে তোমার? ডক্টর দেখাও গিয়ে। বুড়ো হয়ে যাচ্ছ, এর প্রমাণ কি বারবার তোমায় দিতে হবে বুড়ো? নিজাম শিকদার মুখ কালো করে ফেলেন। সেই মুহূর্তেই সেখানে এসে উপস্থিত হলো ইরহাম। হাতের আঙ্গুলে চাবি ঘোরাতে ঘোরাতে একবার নিজাম শিকদারের দিকে আর একবার নুসরাতের দিকে তাকায়। নিজাম শিকদার ইরহামকে দেখে যতটুকু মুখে বিকৃতি ঘটানো যায় ঘটিয়ে ফেলেন। এমন লুক দিলেন যেন জঘন্য একটা মানুষের মুখ দেখে ফেলেছেন। দোতলা থেকে থুথু করে থুতু ফেলে দিলেন মাটিতে। বিড়বিড় করে ইরহামকে দুটো গালি দিয়ে চলে গেলেন বারান্দা থেকে। নুসরাত আর ইরহামের কানে মৃদু শব্দে সামান্য কথা আসলো। নুসরাতের মুখের আদলে রং এক নিমিষেই পরিবর্তন হয়ে গেল। শান্ত থাকা মেজাজটা চট করে চটে গেল। হাতে কাছে থাকা মোবাইল ছুঁড়ে ফেলতে গিয়ে ফেলল না। মাথায় আসলো 1,50,000 টাকার তার মোবাইল। মোবাইলের কভার দুমড়ে মুছে ফেলতে চাইল, মনে হলো 1300 টাকার কভার। নিজের হাতের চশমা ঢিল মারতে গিয়ে থেমে গেল। এটা ছাড়া তার চলবে না, কারণ এটা তার মতো একটু আধটু কানা ব্যক্তির জন্য প্রয়োজনীয় জিনিস। তাহলে কি ঢিল মেরে নিজের রাগ সামলাবে? চোখ পাশ ফেরাতেই চোখে ভাসল ইরহাম। একযোগে ইরহামের দিকে শিকারী নজরে চেয়ে ঠোঁট ফুলিয়ে হেসে ফেলল নুসরাত। ইরহাম নুসরাতের হাসির কারণ ধরতে পারল না। ইরহাম কিছু বোঝে ওঠার আগে নুসরাত দাঁত খিচে পুরশালী গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। দূরে দাঁড়ানো সুফি খাতুন হাই হাই করে উঠলেন। নুসরাতকে ভৎসনা করে বলেন, কি মেয়ে রে বাবা, বড় ভাইকে থাপ্পড় মারে? নুসরাত সুফি খাতুনের জোর গলার ভৎসনা গায়ে মাখল না। দুহাত আরাম করে ঝেড়ে ফেলে ইরহামকে ফিস ফিস করে বলে ওঠে, এখন কিছুটা রাগ কমেছে। রাগ করিসনি তো? ইরহাম গালে হাত দিয়ে নিশ্চল চোখে চেয়ে রইল সামনের দিকে। নুসরাতের জিজ্ঞাসু দৃষ্টি তাকানো চোখে দুপাশে মাথা নাড়িয়ে বলে উঠল, না, কিছু মনে করিনি। ইরহামের হাত থেকে গাড়ির চাবি নিয়ে হেলে দুলে গাড়িতে গিয়ে বসল নুসরাত। আহানকে ডাক দিতে সে এসে ব্যাক সিটে বসল। ইরহাম নিজের গালের মধ্যে এক হাত চেপে মুখ হাঁ করে গাড়িতে গিয়ে বসল। এখনও বেচারের শখ থেকে বের হতে পারেনি। নিজের সূক্ষ্ম গলবিল ঢোক গিলে ভিজিয়ে নিয়ে নিভে যাওয়া কণ্ঠে বলে, তোর হাতটা দেখি, এত শক্ত কেন তোর এই হাত? হাত নয় যেন লোহা। দেখ, আমার গালে এখনও চিনচিনে ব্যথা হচ্ছে। তুই আমাকে চড় থাপ্পড় মারার আগে একবার বলে দাস না কেন? তাহলে তো আমি রেডি হয়ে বসে থাকবো তোর হাতে মার খাওয়ার জন্য। এরকম অতর্কিত হামলা করবি না। আমার মতো নিরীহ প্রাণী, নিষ্পাপ বাচ্চা একটা ছেলে, ভবিষ্যৎ প্রজন্মের আলো এরকম আক্রমণে হঠাৎ হার্ট অ্যাটাক করে মরে গেলে কি হবে? আন পিছনে ফিরে বলে ওঠে, কিছুই হবে না, দেশের জনসংখ্যা থেকে একজন কমে যাবে, আর আমাদের ঘর থেকেও। ইরহাম তীক্ষ্ণ চোখে আহানের দিকে তাকাতেই আহান মুখ জিপার টানার মতো করে। নুসরাতের দিকে তাকাতেই নুসরাত মাথা দোলায় উপনিস। ইরহামকে ভরসা দিয়ে বলে ওঠে, আচ্ছা, এরকম আর হবে না। আহান হি হি করে হাসে। গাড়ি পিছনে বসা অবস্থায় ইরহাম কপালের ভাঁজ হালকা শিথিল করে পিছনে ফিরে জিজ্ঞেস করে, কি হয়েছে? দাঁত কেলানো হচ্ছে কেন? আহান নিজের হাসি দমন করতে চেয়ে মুখ হাতের কবজিতে চেপে ধরে কোনো রকম হাসি থামিয়ে বলে ওঠে, আপু বলছে না আর মারবে না। তুমি শিওর থাকো, রাগ উঠলেই ওরকম আরও 2-4টা তোমার ওপর পড়বে। আপুকে আমি বিন্দু পরিমাণ বিশ্বাস করি না। নুসরাত আহানকে জিহ্বা বের করে ভ্যাঙ্গাই চোখ ছোট ছোট করে বলে ওঠে, চুপ কর বেডা,
কানের নিচে এমন একটা থাপ্পড় লাগাবো দাঁত নড়বড়ে যাবে হয়ে যাবে। দুধের দাঁত এখনো পড়েনি আর আসছে আপু, ভাগ এখান থেকে শালা কোথাকার। আর নুসরাতের কথা শুনে হি হি করে হেসে ওঠে। ইরহামও গালে হাত রেখে হাসতে যাবে, মটমট করে শব্দ করে ওঠে দাঁতের মারি। দাঁত চেপে কাদো কাদো মুখ বানিয়ে হু হু করে হাসে ও সে। হ্যালো হেলাল, তোমার মেয়ের অবস্থা তো খারাপ, হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি। শেষবারের মতো তোমাকে দেখার আর্জি জানাচ্ছেন উনি। হেলাল সাহেব ফোনের দিকে হাঁ করে তাকিয়ে রইলেন। ফোন লাউড স্পিকারে থাকার জন্য স্পষ্ট সব কথা কানে গেল লিপি বেগমের। লিপি বেগম আর্তনাদ করে ওঠেন, মাথায় হাত দিয়ে সামনে এগিয়ে এসে ফিকে হয়ে যাওয়া অসার কণ্ঠে জিজ্ঞেস করলেন, আমার কি হয়েছে? নিজাম শিকদারের গলা এবার নরম হয়ে আসে। ঢোক গিলেনি ব্যথিত কণ্ঠে বলেন, যা শুনেছ বড় বৌমা তাই। আরশ নিজের রুম থেকে বের হয়ে মা বাবাকে স্তব্ধ হয়ে বসে থাকতে দেখে হাতে পানি জগ নিয়ে এগিয়ে আসে। বাবার দিকে চেয়ে এক ভরু কুচকে জিজ্ঞেস করে, কি হয়েছে? এরকম আপনারা দুজন বসে আছেন কেন? লিপি বেগম নিজের অসার চোখ তুলে তাকান উপরে। পুরো দস্তর নিজেকে সামলানোর চেষ্টা করে এলোমেলো কণ্ঠে বলে ওঠেন, আমার শরীর খারাপ করেছে, হসপিটালে ভর্তি। বাপ আমার কিছু একটা কর, আমি দেশে যাব। আব্বার শেষ সময় আমি ছিলাম না, এবারে কি থাকতে পারবো না? না না, আম্মা কখনো আমাকে ক্ষমা করবেন না। বাপ তুই আমার টিকিট করে দে, কেউ গেলে যাক, না গেলে নাই, দেশে আমি একাই যাব। আরশ কপালের ভাঁজ ফেলে তাকাই হেলাল সাহেবের দিকে। হেলাল সাহেব নিজের এলোমেলো নিশ্চিহ্ন হয়ে যাওয়া চাউনি উপরে তুলে কিয়ৎকাল চুপ থাকেন। ঘন ঘন শ্বাস ফেলেন, নিজের করা প্রতিজ্ঞার বিরুদ্ধে গিয়ে ধীরস্বরে আওড়ান, 4টা টিকিট কাটো আরশ, যত তাড়াতাড়ি সম্ভব আমরা দেশে যাচ্ছি। আরশ অবাক চোখে চেয়ে থাকে বাবার দিকে। রক্ত শূন্য হয়ে যাওয়া ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে নম্র গলায় জানতে চায়, কিন্তু 4টা টিকিট কেন? হেলাল সাহেব নিজের দৃষ্টি মার্বেল টাইলসের স্থির করেন, অধর প্রসারিত করে বিতা হাসার চেষ্টা করে বলে ওঠেন, তুমি আর যাইনো, যাচ্ছ। রৌদ্র উজ্জ্বল একটি দিনের সূচনা, সুন্দর দিনের সূচনা। বাহিরেও সিলেট সিটি হসপিটালের ভিতরে থাকা মানুষের জন্য আজকের দিনটা সুন্দর নয়। সিটি হসপিটাল সিলেটের সুনামধন্য একটি হসপিটাল। সেই হসপিটালের পর্চে দাঁড়িয়ে চার মাথা একসাথে কিছু একটা আলোচনা চলছে। এই চার মাথা একসাথে হওয়া মানে গন্ডগোল একটা পাকাবে, তা হোক ছোটোখাটো বা বড়সড়। দূর থেকে দেখলে যে কেউ ভাববে এখানে কোনো আলোচনা হচ্ছে, কিন্তু সামান্য এগিয়ে আসলে বোঝা যাবে আদৌ এখানে কোনো আলোচনা নয়। ছোট মাথা ওলারা বড় মাথাকে সান্ত্বনা দিচ্ছে। ইরহামের এক হাত ইসরাতের কাঁধে। ইসরাত কান্নার দমকে বারবার দলছে নিজ জায়গা থেকে, যে কোনো সময় পড়ে যাবে। এই জন্য ইরহাম বড় ভাইয়ের মতো নিজের হাত দিয়ে সামলানোর চেষ্টা করছে বড় বোনকে, বারবার সান্ত্বনা দিচ্ছে দাদির কিচ্ছুটি হবে না বলে। ইসরাত নিজের কাজে তবু বহাল, সে বিশ্বাস করতে পারছে না দাদি সত্যি হার্ট অ্যাটাক করেছে। গত 2 দিন যাবৎ মেহরুন্নেসা হসপিটালের আইসিইউতে ভর্তি। তারা সকলেই প্রথমে মনে করেছিল মেহরুন্নেসা প্ল্যান কার্যকর করছেন, তাই তো গুরুত্ব দেয়নি কেউ। যখন এসে ডাক্তার দেখানো হলো তখন জানা গেল মেহরুন্নেসা হার্ট অ্যাটাক করেছেন। একই তো সত্যকে মিথ্যা ভেবেছে, তার অপরাধ বোধ। দুয়ে দাদির শরীর গত 2 দিন যাবৎ যেমন ছিল তেমনই রয়েছে, বিন্দু মাত্র ভালো হয়নি। সেই দুঃখে চোখ ফেটে কান্না আসছে। নুসরাত অনেকক্ষণ কান্না দেখল ইসরাতের। নিষ্পৃহ ভঙ্গিতে দাঁড়িয়ে সান্ত্বনা সূচক বুলি আওড়ালো না, উল্টো মুখ শক্ত করে দুহাত বুকে আড়াআড়িভাবে বেঁধে দাঁড়িয়ে রইল। কিয়ৎকাল কাটার পর নুসরাত দাঁতের কপাটি চেপে বলে উঠল, তুই কি আমাকে বাড়ি যেতে দিবি আপা? নুসরাত যখন অত্যাধিক পরিমাণ কোনো কিছু নিয়ে স্ট্রেস হয়, বিরক্ত হয় বা রাগ করে, তখনই ইসরাতকে আপা ডাকে। নুসরাতের আপা ডাকতে দেরি, ইসরাতের গলা স্বর আরেকটু বেশি বাড়তে দেরি হলো না। হু হু করে শব্দ তুলে কান্না করল। নুসরাত ব্যগ্র চাহনি কিছুক্ষণ ইসরাতের দিকে দিয়ে দাঁতে দাঁত পিষে আওড়ালো, ইসরাত তোকে পিটাতে ইচ্ছে হচ্ছে আমার। দেখ বোন আমার হাত কেমন নিষ্পিস করছে, এমন এক চকর লাগাবো এখন তুই এই দেশে থাকবি কিনা সন্দেহ আছে।
কথাটা শেষ করতে পারল না। প্রথমবারের মতো ইরহামের একটা জোরালো থাপ্পড় এসে লাগলো নুসরাতের গালে। ইরহাম তর্জনী আঙ্গুল তুলে শাসালো। তোর কোনো ফিলিংস না থাকতে পারে, কোনো কষ্ট না থাকতে পারে, তুই রোবট হতে পারিস, আমরা নই। আমরা মানুষ, তোর মতো ভিন গ্রহের প্রাণী না যে আমাদের ফিলিংস থাকবে না। তো নিচের মুখ বন্ধ কর আর চুপচাপ বাড়িতে যা, আমি আপুকে সামলে নিব। নুসরাত ফুস করে শ্বাস ফেল। নিজের রাগ নিজের ভিতর সমাপ্তি দেওয়ার বিন্দুমাত্র প্রচেষ্টা। রাগ যখন কমল না, মুখে হাঁ করে বাতাস পুড়ে আবার ফুস করে ছেড়ে দিল। ইরহাম আর আহান নুসরাতের কাছ থেকে ব্যতিক্রমী কোনো মনোভাব না পেয়ে এলোমেলো ইসরাতকে সামলে নিয়ে চলে গেল অন্যদিকে। সবাই সরে যেতেই ভয় ডরহীন নুসরাত নিজের হাত নিয়ে গালে রাখলো। খুব হালকা হাতে থাপ্পড় মারার অংশে ওপনিস স্পর্শ করলো। চিনচিনে ব্যথায় গাল অবশ্যই গিয়েছে। চোখ নিচের দিকে রেখে মেন গেটের দিকে হাঁটতে হাঁটতে বারবার গালে হাত বুলালো। হসপিটালের গেটের মধ্যে বিদঘুটে কোলাহল। একদল পুরুষ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে কি করছে? নুসরাত নিজেকে কৌতূহলী হয়ে প্রশ্ন করে আবার উত্তর করে নিজেদের সাংসারিক আলাপ করছে। মেয়েরা যখন সাংসারিক আলাপ করতে পারে, পুরুষেরাও করতে পারে। অস্ত্র যাওয়া সূর্যের মতো বিষণ্ণ তেজিন আলোর মতো ধীরে ধীরে হেঁটে গেল গেটের দিকে। মেয়েরা যেমন হাঁটে তেমনভাবে হেঁটে গেল। হঠাৎ সূর্য মেঘের আড়ালে ঢেকে গিয়ে আকাশে আধার নামল। নির্ভীতে হাঁটা নুসরাতের মুখে আরও বেশি আধার নামল। গেটের সামনে পৌঁছাতেই একদল তাড়াহুড়ো করে গেটের ভিতর ঢুকতে থাকা পুরুষদের সাথে ধাক্কা লাগলো নুসরাতের। তেজিন নুসরাত আজ আর ঝগড়া করলো না। ইরহামের হাতের এক থাপ্পড় খেয়ে চিবুক যে গলা গিয়ে ঠেকেছে, সেখান থেকে চিবুক উপরে তোলার কোনো ইচ্ছে প্রকাশ করলো না। তাই চোখ নিচের দিকে রেখে ভদ্র গলায় সরি বলতে যাবে, মনে হলো গলার কাছে কিছু আটকে আছে। তার কথা বলার আগেই ওপাশের পুরুষগণ তাড়াহুড়ো করে ভিতরে চলে গেল। নুসরাত সরি বলতে হবে না ভেবে শব্দ করে শ্বাস ফেল। ঝিমিয়ে যাওয়া শরীর টেনে নিয়ে মেন রোডের দিকে পা বাড়াবে, পিছন থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো। মেজো ভাইয়ের মেয়ে। নুসরাতের পা আপনা আপনি থেমে গেল। অতঃপর মনের ভুল ভেবে দ্বিতীয়বারের মতো পা বাড়াতে যাবে, পিছন থেকে শব্দ আসলো। আমি তোমাকে বলেছি নুসরাত। নুসরাতের কপালে ভাঁজ পড়ল 2 থেকে 3টা। সামনের দিকে তাকিয়ে নিজেকে নিজে প্রশ্ন করে আমার সাথে আবার কি দরকার হতে পারে এই ভদ্র মহিলার। তারপর নিজেই বলে পেছন ফিরলে এমনিই বুঝবে। নিজের মনে নিজের সাথে বোঝাপড়া শেষে এক মুহূর্ত বিলম্ব না করে আষ্ট চোখে পেছনে তাকায়। তখনই চোখের মনিতে ভেসে ওঠে 45 ঊর্ধ্ব বয়সের ভদ্রমহিলাকে চেনা পরিচিত ঠেকল তার কাছে। আর যখন ঠিকঠাক চিনতে পারল, তখন তার ভিতর নড়ে উঠল তীব্র গতিতে। খুব ভালোভাবে টের পেল হৃৎপিণ্ডের অস্বাভাবিক কম্পন। না চাইতেই পায়ের আঙ্গুল শিরশির করে উঠল। নিজের নার্ভাসনেস ঢাকতে বুড়ো আঙ্গুলের সাহায্যে স্লিপারে খুঁচাতে লাগলো। মুখের ভিতর মনে হলো কেউ আমের গুটি ঢুকিয়ে দিয়েছে জোর করে। গলা থেকে কথা বের হলো না। বিস্ময়কর ঘটনায় নিজের অত্যাধিক বিস্ময় সামলানোর জন্য এক পলক চোখ মাটিতে রাখতে সেখানে ভেসে উঠল অবাঞ্ছিত কিছু দৃশ্য। আর সেই দৃশ্য চোখে ভাসতে দাঁতে দাঁত চেপে কর্মর করে শব্দগুলো চায় না সে এই দৃশ্য দেখতে। তাহলে বারবার কেন এই দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে? নিজের এই অত্যাধিক রাগের উপর ও নুসরাতের ক্রোধ যখন তখন এসে যায়, আবার ফুস করে কখন কোথাও উড়ে যায়। নিজের রাগ সামলানোর জন্য চোখ বন্ধ করে ফুস করে শ্বাস ফেল। গলায় নেমে আসা চিবুক ঝট করে উপরে তুলে সেকেন্ডের ভিতর নিজের আড়ষ্টতা লুকিয়ে এক নিমিষে মেকি হাসি ঠোঁটে নিয়ে এসে জিজ্ঞাসার চোখে তাকাই সামনের ভদ্র মহিলার দিকে। ঠোঁটে ঠোঁট চাপতেই থরথর করে কেঁপে ওঠে ঠোঁট। নুসরাত ভিতর নিজের ঠোঁটের উপর বিরক্ত। এরকম থরথর করে কেঁপে কি বোঝাতে চাই? তার ঠোঁট যা বোঝাতে চাই বোঝাক। এখন ভদ্রমহিলার কথার উত্তর দেওয়া জরুরি তার কাছে মনে হলো। নুসরাত ঈষৎ হেসে নিষ্প্রভ চোখে ভদ্রমহিলার দিকে তাকিয়ে তর্জনী আঙ্গুল নিজের দিকে তুলে জিজ্ঞেস করল, আপনি আমাকে ডাকছেন আন্টি?
ভদ্রমহিলা অবাক হন, নিজের অবগতা প্রকাশ করলেন না, সংগোপনে নিজের ভিতর লুকিয়ে নিলেন। নুসরাত সূক্ষ্ম চোখে লক্ষ্য করে ভদ্রমহিলার অবগতা লুকিয়ে ফেলা, নিজ মনে হাসে ঈষৎ। ভদ্রমহিলার চোখে দ্বিধা স্পষ্ট ফুটে উঠেছে। দুহাত মিলে নুসরাতকে জড়িয়ে ধরবেন। নুসরাত হাত তুলে থামিয়ে দিল। বড় যুগল হালকা নাড়িয়ে জিজ্ঞেস করে, আমি কি আপনাকে জানি আন্টি? ভদ্রমহিলা নুসরাতের নিষেধ মানলেন না, অবজ্ঞার চোখে সেদিকে তাকিয়ে দুহাতে জাপটে জড়িয়ে ধরলেন নুসরাতকে। অপ্রত্যাশিত এই ঘটনায় নুসরাত বাকরুদ্ধ হয়ে গেল। ক্লান্তিতে ছোট ছোট হয়ে আসা চোখগুলো এক নিমিষেই প্রশস্ত হয়ে গেল। বিস্ময়ী চোখে কোটর থেকে বের হওয়ার পালা। তখন ভদ্রমহিলা মিষ্টি হাসির শব্দ তার কানে গেল। ভদ্রমহিলা বলছেন, আমি তোমার বড় মা, চিনতে পেরেছো?